আমরা এর আগের ভিডিওতে আমাদের ওয়েবসাইটের হিরো এরিয়া বা আমাদের মেন এরিয়ার এতটুকু কাজ কিন্তু আমরা করে রাখছিলাম। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেটা দেখে আসবেন, তারপর আপনি এই পার্ট 7 নাম্বার ভিডিওতে আসবেন, নইলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তাহলে দেখেন এর আগের ভিডিওতে আমরা কি করছিলাম, একটা H1 ট্যাগকে ধরে এটার একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করছিলাম। এই ব্যাকগ্রাউন্ডের পিছনে কি আছে সেটা যাতে অল্প করে দেখা যায়, এই কাজটা কিন্তু আমরা করছিলাম। এবং আমরা আরেকটা কাজ করছিলাম, সেটা হচ্ছে আমরা আমাদের এই বাটনটাকে ধরে একটু ডিজাইন করার চেষ্টা করছি। ইউজার যদি এই বাটনের মধ্যে মাউসটা নিয়ে আসে তখন কি হবে, এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাবে, আবার যখন এখান থেকে মাউসটা সরাবে তখন আবার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে। এই কাজগুলো কিন্তু আমরা এর আগের ভিডিওতে করছিলাম। ওকে, তো এখন আমরা কি করব, এই যে দেখেন এখানে একটা লেখা আছে না, ইউ ক্যান লার্ন উইথ আস, এই লেখাটাকে আমরা একটু বড় করতে চাইতেছি। এই লেখার ফন্ট সাইজটাকে একটু বড় করব, এটা কিন্তু অনেকটা ছোট দেখা যাইতেছে। তাহলে এই জন্য আমাকে কি করতে হবে, আমি চলে আসলাম আমার ভিজুয়াল স্টুডিও কোডে এবং আমরা যাব আমাদের HTML ফাইলের মধ্যে। এরপর দেখেন এই যে লেখাটা আছে কার মধ্যে, H4 ট্যাগের মধ্যে। ইউ ক্যান লার্ন উইথ আস এই লেখাটা আছে কার মধ্যে, এই লেখাটা আছে কিন্তু আমাদের H4 ট্যাগের মধ্যে। তাহলে এবার আমাদের কি করতে হবে, এই H4 ট্যাগের মধ্যে একটা সিলেক্টর দিতে হবে যাতে আমরা এটাকে আমাদের CSS ফাইলে ধরতে পারি। আবার আমি চাইলে এই H4 টাকে নেস্টেড সিলেক্টরের মাধ্যমে কিন্তু আমাদের CSS ফাইলে ধরতে পারি। আমরা জানি নেস্টেড সিলেক্টর কিভাবে ব্যবহার করতে হয়। দেখেন আমাদের H4 ট্যাগটা আছে কার মধ্যে, H4 ট্যাগটা আছে হচ্ছে আমাদের এই ডিভের মধ্যে। তাহলে এবার আমাদের কি করতে হবে, নেস্টেড সিলেক্টরের মাধ্যমে সিলেক্ট করতে গেলে আমাদের এই ডিভটাকে আমাদের CSS ফাইলে সিলেক্ট করতে হবে। তাহলে আমি কন্ট্রোল-C মেরে কপি করলাম এই ক্লাসের নেমটাকে, এরপর আমাদের CSS ফাইলে যে সবার নিচে গিয়ে আমি এখানে পেস্ট করতে পারি, যেহেতু ক্লাস আমাদের ডট দিতে হবে। এরপর আমরা বলতে পারি যে হেডার কন্টেইনার, তোমার মধ্যে যদি কোনো ইমিডিয়েট H4 নামের ট্যাগ থাকে সেটাকে তুমি সিলেক্ট করো, এরপর কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করলাম। আরেকটা বিষয় দেখেন, এই যে এইখানে দেখেন আমাদের এই ডিভের মধ্যে যদি H4 নামের ট্যাগ আরেকটা থাকতো তখন কিন্তু আমরা নেস্টেড সিলেক্টরের মাধ্যমে এটাকে সিলেক্ট করতাম না। তখন আমরা কি করতাম, এই ট্যাগের মধ্যে আমরা একটা ক্লাস নেম ব্যবহার করতাম। কারণ হচ্ছে এই ডিভের মধ্যে যদি একই নামের দুইটা বা তিনটা ট্যাগ থাকে তাহলে কি হবে, এই দুইটা বা তিনটা ট্যাগে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এই নেস্টেড সিলেক্টরটা আপনি ব্যবহার করবেন তখনই যখন দেখবেন যে এটার মধ্যে জাস্ট একটাই আছে, একই নামের একটা ট্যাগ আছে, তখন আপনি এই নেস্টেড সিলেক্টরটা ব্যবহার করবেন। ঠিক আছে, তাহলে এখন দেখেন এখন আমি কি করব, এবার আমি H4 এর একটু ফন্ট সাইজটা বড় করতে চাইতেছি, সেজন্য আমি লিখলাম ফন্ট সাইজ এবং কত পিক্সেলের মতো বড় হবে, ধরেন আমরা বলতে পারি এটা হবে 25 পিক্সেলের মতো বড় হবে। তাহলে এখন যদি আমি দেখি এখানে দেখেন এবার কিন্তু আমাদের ইউ ক্যান লার্ন উইথ আস এইটার ফন্ট সাইজ কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। ওকে, এখন আমি চাইতেছি এই টেক্সটের কালারটা ব্ল্যাক কালার না হয়ে একটু ডিফারেন্ট হবে, মানে এই টেক্সটের কালারটা ব্ল্যাকই থাকবে কিন্তু ব্ল্যাকের মধ্যে একটু ডিফারেন্ট হবে, একটু গ্রে টাইপের হবে। তাহলে এই জন্য আমরা কি করতে পারি, আমরা জানি এখানে আমাদেরকে কালার নামের প্রপার্টিটা ব্যবহার করতে হবে। তো আমি লিখলাম কালার, এবার আমরা টেক্সটের কালারটাকে কি কালার করতে চাইতেছি, তো আমি দিলাম এটা হবে ব্ল্যাক কালার। তাহলে ইনিশিয়াল ভাবে কিন্তু ব্ল্যাক কালার আছেই ওইখানে, তো আমি চাইতেছি ব্ল্যাক কালারের মধ্যে যাতে একটু ডিফারেন্ট হয়, একটু যাতে গ্রে টাইপের হয়। তো এই জন্য কি করতে হবে, আমরা জানি এই কালার বক্সের মধ্যে আমাদের মাউসটা নিয়ে গিয়ে রাখতে হবে, এরপর আমরা এখান থেকে যে কোনো একটা কালার পিক করতে পারি। তাহলে দেখেন আমাদের সার্কেলটা কিন্তু যে এই কর্নারে আছে একদম ব্ল্যাকের মধ্যে, তো এটাকে আমি চাপ দিয়ে ধরে রেখে একটু গ্রে টাইপের মধ্যে রাখতে পারি, এই যে এখানে রাখলাম, বা আমি চাইলে আরেকটু উপরে রাখতে পারি, এই যে গ্রে টাইপের মধ্যে রাখলাম। তাহলে এখন যদি আমি সেভ করি, সেভ করে যদি এখানে রিলোড করি তাহলে দেখেন এবার কিন্তু আমাদের টেক্সটের কালারটা একটু গ্রে টাইপের হইছে, মানে পুরোপুরি ব্ল্যাক না, একটু গ্রে টাইপের। ওকে, তাহলে এই কাজটা হইলো। এবার দেখেন এটার নিচে কিন্তু আরেকটা টেক্সট আছে যেটার নাম হইতেছে উইথ এ লট অফ ল্যাঙ্গুয়েজ। এবার আমরা চাইতেছি এই টেক্সটটাকে ধরে এই টেক্সটটাকে একটু বড় করব এবং এইটার কালারটাও আমরা সেম ভাবে একটু গ্রে টাইপের করব। তাহলে একইভাবে কিন্তু আমরা এই কাজটাকেও করতে পারি। আমরা যাব আমাদের HTML ফাইলে এবং গিয়ে দেখবো যে লেখাটা আছে কার মধ্যে, উইথ এ লট অফ ল্যাঙ্গুয়েজ। এই লেখাটা আছে হচ্ছে আমাদের H5 ট্যাগের মধ্যে। তাহলে আমরা কি করতে পারি, আমরা নেস্টেড সিলেক্টরের মাধ্যমে ধরতে পারি। তো আমি এটাকে কপি করলাম। আমি আবারও বলতেছি আপনি নেস্টেড সিলেক্টর ব্যবহার করবেন কখন, যখন দেখবেন এই ডিভের মধ্যে H5 নামের ট্যাগ আর একটাও নাই। যদি এখানে H5 নামের ট্যাগ আরো দুইটা তিনটা থাকতো তাহলে আপনি কি করতেন, এখানে নেস্টেড সিলেক্টর আপনি ব্যবহার করতেন না, তখন আপনি সিম্পলি এখানে একটা ক্লাস সিলেক্টর বা একটা আইডি সিলেক্টর আপনি ব্যবহার করতেন। তাহলে যেহেতু এই ডিভের মধ্যে H5 নামের ট্যাগ জাস্ট এই একটাই আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে আমরা নেস্টেড সিলেক্টরের মাধ্যমে ধরতে পারি। তো আমি এটাকে কপি করলাম, আমি যাব আমার CSS ফাইলের মধ্যে, এরপর আমি এখানে পেস্ট করব যে হেডার কন্টেইনার, তোমার মধ্যে যদি কোনো ইমিডিয়েট H5 নামের ট্যাগ থাকে সেটাকে তুমি সিলেক্ট করো। এরপর তুমি কি করবা, এটার কালার করে দিবা, তুমি কোন কালারটা করবা, এই যে H4 এর মধ্যে যে কালারটা করছো না, এই যে H4 এর মধ্যে যে কালার, এই কালারটাকে তুমি করবা। তো আমি এটাকে কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে Ctrl+V মেরে পেস্ট করে দিলাম। তাহলে এখন আমাদের H4 এরও যে কালার, এখন আমাদের H5 এরও সেম কালার। তো আমি কি করব, আমাদের যে H5টা আছে এইটারও ফন্ট সাইজ আমি একটু বড় করব, সেক্ষেত্রে আমি লিখতে পারি এটার ফন্ট সাইজ কত হবে
তো এটারও ফন্ট সাইজ হবে 25 পিক্সেল। ঠিক আছে, তাহলে এখন যদি আমি আমার ব্রাউজারের মধ্যে গিয়ে দেখি, রিলোড করি, তাহলে দেখেন এবার কিন্তু আমাদের এই টেক্সটটারও ফন্ট সাইজ কিন্তু 25 পিক্সেলের মতো বড় হয়ে গেছে এবং কালারটাও কিন্তু একটু গ্রে টাইপের হয়েছে। ওকে, তাহলে থাকলো এটা। তাহলে এবার আমরা কি করব, এবার আমি চাইতেছি আমাদের যে বাটনটা আছে না, এই বাটনের উপরে আমি দুইটা আইকন ব্যবহার করতে চাইতেছি। আমি চাইতেছি আমাদের যে বাটনটা আছে এই বাটনের উপরে এবং আমাদের যে টেক্সটটা আছে এই টেক্সটের নিচে আমি দুইটা আইকন ব্যবহার করব। একটা হইতেছে ইউটিউবের আইকন এবং আরেকটা হইতেছে ফেসবুকের আইকন, যাতে আমাদের ইউজাররা এখানে ইউটিউবের আইকনে ক্লিক করে যাতে আমাদের ইউটিউব চ্যানেলে যেতে পারে এবং আমাদের ইউজাররা যাতে ফেসবুকের আইকনে ক্লিক করে আমাদের ফেসবুকের গ্রুপে যাতে যেতে পারে। তো এই জন্য আমি কি করব, আমি দুইটা আইকন ব্যবহার করব। তাহলে আমরা কিন্তু জানি যে ওয়েবসাইটের মধ্যে কিভাবে আইকন ব্যবহার করতে হয়। আপনি যদি এই বিষয়টা না জেনে থাকেন তাহলে আপনি আমাদের সিএসএস টিউটোরিয়ালের 53 নাম্বার ভিডিওটা আপনি দেখে আসবেন। আমরা আমাদের সিএসএস টিউটোরিয়ালের 53 নাম্বার ভিডিওটা আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেখান থেকে দেখে নেবেন যে কিভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা আইকন ব্যবহার করতে পারি। তাহলে ওয়েবসাইটের মধ্যে আইকন ব্যবহার করতে গেলে কি করতে হবে, এই আইকনগুলোকে আমাদের অনলাইন থেকে কালেক্ট করতে হবে, তারপর আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে হবে। তাহলে অনলাইনের মধ্যে অনেক ধরনের ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা এই আইকনগুলোকে পেয়ে যাব, কিন্তু আমরা সব ধরনের ওয়েবসাইট থেকে এই আইকনগুলোকে ব্যবহার করব না। আমরা ব্যবহার করব একটা ওয়েবসাইট থেকে যে ওয়েবসাইটের নাম হইতেছে ফন্ট অসাম ওয়েবসাইট। তাহলে আমরা কি করব, আমরা আমাদের গুগলে এসে এখানে নিউ ট্যাবে এসে সার্চ করতে পারি fontawesome.com লিখে। তো আমি সার্চ করলাম, এরপর আপনাকে দেখেন fontawesome.com ওয়েবসাইটের মধ্যে কিন্তু নিয়ে আসছে। আপনি যদি এই fontawesome.com ওয়েবসাইটের মধ্যে প্রথম এসে থাকেন তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর একটা লিংক নিতে হবে, একটা কিট কোড নিতে হবে। তাহলে এই fontawesome.com ওয়েবসাইটের মধ্যে কিভাবে এসে রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে কিট কোড নিতে হয় বা একটা লিংক নিতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের সিএসএস টিউটোরিয়ালের 53 নাম্বার ভিডিওর মধ্যে দেখাইছি, সেটা আপনি ভালো করে দেখবেন। আর আপনি যদি এই fontawesome.com ওয়েবসাইটের মধ্যে আগে থেকে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি সিম্পলি যে কাজটা করবেন, এই ওয়েবসাইটের মধ্যে আসার পর আপনি যে কাজটা করবেন, আপনি জাস্ট এই যে কিডস নামের যে বাটনটা আছে, এই কিডস নামের যে লেখাটা আছে এই যে হেডারের মধ্যে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। আপনি এখানে ক্লিক করতে পারেন, আবার আপনি চাইলে যে এইখানে ক্লিক করতে পারেন। এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে যে ইউর কিডস, তো আপনি এখানে ক্লিক করলেও হবে, আবার আপনি এখানে ক্লিক করলেও কিন্তু হবে। তো আমি ক্লিক করলাম ইউর কিডস, মানে আমার কিডস এর মধ্যে আমি ক্লিক করলাম। আপনি যদি এই ওয়েবসাইটের মধ্যে রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে ইউর কিডস লেখাটা শো হবে না, এখানে আপনার শো হইতে পারে স্টার্ট উইথ ফ্রি। আর আপনি যদি এই ওয়েবসাইটের মধ্যে অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনার লেখা শো হবে ইউর কিডস। তো আপনি কি করবেন, এই বাটনে একটা ক্লিক করবেন। তো আমি করলাম। এরপর দেখেন আমাকে কিন্তু আলাদা আরেকটা পেজের মধ্যে নিয়ে আসছে। এরপর আপনি কি করবেন, এই যে নাম্বারের মধ্যে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন র্যান্ডম কিছু নাম্বার দেখা যাইতেছে, তো আপনি কি করবেন, এখানে একটা ক্লিক করবেন। তো আমি করলাম। এরপর দেখেন আপনাকে কিন্তু আলাদা আরেকটা পেজের মধ্যে নিয়ে আসছে। এরপর আপনাকে কি করতে হবে, এখান থেকে যে লিংকটাকে কপি করতে হবে। তো আপনি চাইলে এই লিংকটাকে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি মেরে কপি করতে পারেন, বা আপনি রাইট ক্লিক করে এখান থেকে কপি করতে পারেন। আবার আপনি চাইলে এই যে রাইট সাইডে দেখেন একটা বাটন আছে যেটার নাম হইতেছে কপি কিট কোড, আপনি জাস্ট কি করবেন, এখানে একটা ক্লিক করবেন। তো আমি করলাম। এখানে ক্লিক করলে এই লিংকটা আপনার অটোমেটিক কপি হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, এই লিংকটাকে আমি কপি করে নিলাম। তো এই লিংকটাকে কপি করার পর আপনি কি করবেন, আপনি যাবেন আপনার HTML ফাইলের মধ্যে। তো আমি চলে আসলাম আমার HTML ফাইলের মধ্যে। এরপর আপনি কি করবেন, আপনার HTML ফাইলের মধ্যে একদম সবার উপরে চলে যাবেন। তো আমি চলে যাইতেছি একদম সবার উপরে। তাহলে এখন আমি কি করব, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের HTML ফাইলের হেড। একটা কথা সবসময় মনে রাখবেন, সেটা হইতেছে যে আপনি যদি বাইরের কোনো এক্সটার্নাল জিনিসকে আপনার ওয়েবসাইটের সঙ্গে লিংক আপ করাইতে যান তাহলে আপনাকে অবশ্যই এই HTML এর হেডের মধ্যে সেটাকে লিংক আপ করাইতে হবে। আমি আবারও বলতেছি, আপনি যদি বাইরের কোনো এক্সটার্নাল জিনিসকে যদি আপনি আপনার ওয়েবসাইটের সঙ্গে লিংক আপ করাইতে চান তাহলে অবশ্যই আপনাকে HTML এর যে হেডটা আছে এই হেডের মধ্যে আপনাকে লিংক আপ করাইতে হবে। এটা মনে রাখবেন সব সময়। কারণ হচ্ছে দেখেন আমরা কিন্তু আইকন নিজে থেকে বানাইতেছি না, আমরা আইকনটা ব্যবহার করতে চাইতেছি অন্য একটা জায়গা থেকে। আমরা fontawesome.com ওয়েবসাইট থেকে সেই আইকনগুলোকে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে চাইতেছি। তাহলে এটা হচ্ছে একটা এক্সটার্নাল জিনিস। তো এক্সটার্নাল জিনিসকে কি করতে হবে, আমাদের HTML ফাইলের যে হেডটা আছে এই হেডের মধ্যে লিংক আপ করাইতে হবে। আমরা চাইতেছি fontawesome.com যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের সঙ্গে আমাদের ওয়েবসাইটের একটা কানেকশন করব। তাহলে আমাদের fontawesome.com ওয়েবসাইটের সঙ্গে আমাদের ওয়েবসাইটের একটা কানেকশন তৈরি করতে হবে। তো এই জন্য আমি কি করছি, এই জন্য আমি fontawesome ওয়েবসাইট থেকে এই যে লিংকটাকে আমি কপি করছি এখান থেকে, এই যে কপি কিট কোড। এরপর আমি কি করতেছি, আমাদের যে HTML ফাইলটা আছে না, এটার মধ্যে যে হেডটা আছে এই হেডের মধ্যে আমাদের কি করতে হবে, সেই লিংকটাকে এখানে পেস্ট করতে হবে।
তো আমি কি করব, এই যে টাইটেলটা আছে না, এই টাইটেলের নিচে এবং আমাদের যে এক্সটার্নাল সিএসএস ফাইলটা আছে, এই এক্সটার্নাল সিএসএস ফাইলের লিংকের উপরে আমাদের পেস্ট করতে হবে। এবং আপনি যতগুলা এক্সটার্নাল জিনিসকে আপনার এইচটিএমএল ফাইলের সঙ্গে লিংক আপ করাবেন, সেই লিংকগুলোকে আপনি রাখবেন কোথায়? এই যে আমাদের এক্সটার্নাল যে সিএসএস ফাইলটা আছে না, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস ফাইলের লিংকটা। তো আপনি কি করবেন, এইটার উপরে সবসময় রাখার চেষ্টা করবেন এবং আপনি লক্ষ্য রাখবেন আমাদের যে এক্সটার্নাল সিএসএস ফাইলটা আছে এইটা যাতে সবার নিচে থাকে। এতে করে কি হবে, এতে করে আমাদের এক্সটার্নাল সিএসএস ফাইলের প্রায়োরিটিটা বেড়ে যাবে। সবার নিচে যেটা থাকে সেটার প্রায়োরিটি সবসময় বেশি পায়, আমরা জানি। তাহলে আমরা কি করব, আমরা এই টাইটেলের নিচে এবং আমাদের এক্সটার্নাল সিএসএস ফাইলের উপরে আমরা সেই লিংকটাকে পেস্ট করে দিব, যে লিংকটাকে আমরা আমাদের ফন্ট অসাম ওয়েবসাইট থেকে কপি করে আনছি। তো আপনি কি করতে পারেন, এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে আপনি পেস্ট করতে পারেন সেই লিংকটাকে যেটা আপনি কপি করছেন। আবার আপনি চাইলে কিবোর্ডের কন্ট্রোল ভি বাটন যদি প্রেস করেন তাহলে কিন্তু এটা অটোমেটিক ভাবে প্রেস হয়ে যাবে। তাহলে দেখেন এটা কিন্তু অটোমেটিক ভাবে প্রেস হয়ে গেছে। তাহলে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের fontawesome.com ওয়েবসাইটের লিংকটা, আমাদের ফন্ট অসামের কিট কোডটা। তো আমি আরেকটা কাজ করতে পারি, আমি এইটার উপরে আমি কমেন্ট আউট করতে পারি যে এটা কিসের লিংক, যাতে আমরা পরে বুঝতে পারি যে এটা কিসের লিংক। তো আমি কি করবো, এটার উপরে আমি কমেন্ট আউট করে দিব যে এটা হইতেছে আমাদের ফন্ট অসাম লিংক। ঠিক আছে, আমি কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট আউট করার সিস্টেম হইতেছে কন্ট্রোল/। তো আমি কমেন্ট আউট করে রেখে দিলাম। এখন কিন্তু আমরা যখনই আসবো তখন বুঝতে পারবো যে এটা হইতেছে আমাদের ফন্ট অসামের লিংক এবং এটা হইতেছে আমাদের এক্সটার্নাল সিএসএস ফাইলের লিংক, কারণ আমরা এখানে কমেন্ট আউট করে রেখে দিছি। তাহলে আমাদের কাজ কিন্তু শেষ। আমরা কিন্তু ফন্ট অসাম ওয়েবসাইটটাকে আমাদের ওয়েবসাইটের সঙ্গে একটা কানেকশন করে ফেলছি। তো এখন আমি কি করব, এখন আমি স্ক্রল করে আবার নিচের দিকে যাব যেখানে আমি ছিলাম। সো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি ছিলাম। তো আমি কি চাইতেছি, আমি চাইতেছি আমাদের যে বাটনটা আছে না, এই যে আমাদের যে বাটনটা আছে, এই বাটনের উপরে আমরা আইকনগুলোকে ব্যবহার করব এবং আমাদের এই টেক্সটের নিচে। তাহলে আমাদের কি করতে হবে, এইচটিএমএল ফাইলে গিয়ে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের উইথ এ লট অফ ল্যাঙ্গুয়েজ। আমরা চাইতেছি এই টেক্সটের নিচে ব্যবহার করব এবং আমাদের বাটনের উপরে আমরা ব্যবহার করব। তো সেই জন্য আমি কি করতে পারি, এখানে আমি এন্টার মেরে স্পেসটা নিলাম। এরপর আমি ফন্ট অসাম ওয়েবসাইটে যাব। এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে আইকন লেখাটা আছে না, এই আইকনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি করলাম। এরপর আমি কি করব, এই যে এইদিকে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের সার্চ বার। এখানে আমরা সার্চ করতে পারি যে আমরা কোন আইকনটা চাইতেছি। তো তার আগে আপনাকে যে কাজটা করতে হবে, যে এখানে দেখেন এখানে একটা ডাউন অ্যারো টাইপের একটা আইকন আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো আমি করলাম। দেখেন আমাদের বর্তমান ভার্সনটা আছে হইতেছে 6.1.1, কিন্তু আমি চাইতেছি আমি ওল্ড ভার্সনটাকে ব্যবহার করব, মানে হচ্ছে আগের ভার্সনটাকে 5.15.4। এটা হচ্ছে ওল্ড ভার্সন, মানে আগের ভার্সনটা। তো এখানে আপনি একটা ক্লিক করবেন। তো আমি করলাম। আমি আগের ভার্সনটাকে কেন ব্যবহার করতেছি, এটার কারণ হইতেছে নতুন যে ভার্সনটা আসছে সেই ভার্সনটার মধ্যে একটু ঝামেলা করে। মানে নতুন ভার্সনের মধ্যে তাদের যে প্রিমিয়াম আইকনগুলো আছে, মানে টাকা দিয়ে যেগুলো কিনতে হয়, এবং ফ্রি আইকনগুলা, এই সবগুলাকে তারা মিসম্যাচ করে এক জায়গায় রাখছে। তো এই জন্য কি হয়, মাঝে মধ্যে কিছু কিছু আইকন শো করতে চায় না আমাদের ওয়েবসাইটের মধ্যে, কারণ আমরা ভুল করে প্রিমিয়াম আইকনগুলোকে আমরা সিলেক্ট করে ফেলি। তো এর জন্য আপনি কি করবেন, এখান থেকে আপনি ওল্ড ভার্সনটাকে সিলেক্ট করবেন, এই যে 5.15.4 যে ভার্সনটা আমি সিলেক্ট করলাম। এরপর আপনি এই সার্চ বারে টাইপ করতে পারেন যে আপনি কোন আইকনটাকে চাইতেছেন। তো আমি চাইতেছি ইউটিউবের যে আইকনটা আছে সেটাকে আমি নিব। তো আমি লিখলাম ইউটিউব। এরপর আপনি নিচের দিকে লক্ষ্য করে দেখেন এই যে এখানে আপনাকে ইউটিউবের সকল ধরনের আইকন তারা দিয়ে দিবে। এবার আপনি দেখেন এখান থেকে আপনি কোন আইকনটাকে ব্যবহার করতে চাইতেছেন। তো আমি চাইতেছি যে প্রথম যে আইকনটা আছে এটাকে আমি ব্যবহার করব। তো এর জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে। তো আমি করলাম। এখন দেখেন ক্লিক করার পর কিন্তু আপনাকে এই টাইপের একটা পপ আপ দিছে। এরপর দেখেন এই যে এখানে একটা কোড আছে, এই যে আই ট্যাগের মধ্যে একটা কোড আছে। আপনি সিম্পলি কি করবেন, এখানে একটা ক্লিক করবেন। তো আমি করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এটা কপি হয়ে গেল। এই যে উপরের দিকে লক্ষ্য রাখবেন এই যে এই লেখাটার মধ্যে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে কপি লেখাটা শো হয়েছে, তার মানে এটা আমাদের কপি হয়ে গেছে। এবং আপনি আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হইতেছে এখানে দেখবেন যে HTML টা সিলেক্ট করা আছে কিনা। এখানে কিন্তু রিঅ্যাক্ট আছে, Vue.js আছে। আমরা কিন্তু প্রজেক্টটা Vue.js বা React.js দিয়ে কিন্তু করতেছি না। আমরা সামনে হয়তো করব React.js দিয়ে, বাট এখন কিন্তু করতেছি না। এখন আমরা করতেছি আমাদের HTML দিয়ে। তাহলে অবশ্যই এখানে HTML সিলেক্ট করা থাকতে হবে। এরপর আপনি এই কোডের মধ্যে ক্লিক করবেন, এটা কপি হবে। এরপর আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটে যাবেন। এরপর আমি চাইতেছি এই বাটনের উপর ব্যবহার করব, সেই জন্য আমি এখানে Ctrl+V মেরে আমি এটাকে পেস্ট করে দিলাম। তাহলে এখন যদি আমি আমার ফাইলটাকে Ctrl+S মেরে সেভ করে আমার ব্রাউজারে গিয়ে যদি দেখি রিলোড করি, তাহলে দেখেন এই যে আমাদের ইউটিউবের আইকনটা কিন্তু চলে আসছে, এই যে ইউটিউবের আইকনটা। এরপর আমি কি করব, আমার ফেসবুকের আইকনটা আমি এখান থেকে নিব। তো আমি ফন্ট অসাম ওয়েবসাইটে এসে আমি এখানে আবার সার্চ করতে পারি। ইউটিউবটাকে আমি ক্লোজ করে দিলাম। এখানে আমি লিখতে পারি এটা হবে ফেসবুক। তাহলে দেখেন আপনাকে কিন্তু ফেসবুকের কিছু আইকন দিয়ে দিছে। তো আমি এখান থেকে এই আইকনটাকে ব্যবহার করতে চাইতেছি। এখানে আমি ক্লিক করলাম। এরপর আমি এই কোডের মধ্যে একটা ক্লিক করব, এটা আমার কপি হয়ে যাবে।
এরপর আমি কি করব, আমার ওয়েবসাইটে গিয়ে এই আইকনের নিচে আমি এটাকে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি মেরে, তো আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এখন যদি আমি সেভ করে আমার ব্রাউজারে গিয়ে রিলোড করি, তাহলে দেখেন এই যে দুইটা আইকন কিন্তু এখানে চলে আসছে, এটা হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে ইউটিউবের। ওকে, তাহলে এখন দেখেন আমাদের যে দুইটা আইকন আছে না, এই দুইটা আইকন কি করছে, আমাদের যে বাটনটা আছে এই বাটনের পাশাপাশি একই লাইনের মধ্যে কিন্তু এসে বসে পড়ছে। আমরা চাইছিলাম যে এই আইকন দুইটা আমাদের বাটনের উপরে থাকবে এবং আমাদের এই টেক্সটটা আছে না এই টেক্সটের নিচে থাকবে, কিন্তু দেখেন আমাদের আইকন দুইটা কি করছে, আমাদের বাটনের সঙ্গে একই লাইনে পাশাপাশি করে এসে বসে পড়ছে। তো এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হইতেছে, আমরা যদি আমাদের HTML ফাইলে যাই তাহলে দেখেন আমাদের যে বাটনটা আছে এই বাটনটা হইতেছে একটা ইনলাইন ট্যাগ, এবং আমরা জানি আমাদের এই আই ট্যাগ গুলো হইতেছে একটা ইনলাইন ট্যাগ। তাহলে আমরা জানি এই ইনলাইন ট্যাগ গুলা কি করে, এগুলা একই লাইনে পাশাপাশি করে বসে, কিন্তু এগুলা যদি একটা ব্লক লেভেল ট্যাগ হইতো তখন কিন্তু এগুলা একই লাইনে পাশাপাশি বসতো না, এগুলা কিন্তু একটা লাইনের মধ্যে একাই বসতো। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই আই ট্যাগ দুইটাকে ধরে একটা ব্লক লেভেল ট্যাগের মধ্যে রাখতে হবে। তো এই জন্য আমি কি করব, এখানে আমি একটা ডিপ বানাইতে পারি, আমরা জানি ডিপটা হইতেছে একটা ব্লক লেভেল ট্যাগ, তো আমি বানাইলাম। এবার আমি কি করব, এই দুইটাকে আমি সিলেক্ট করে আমি এই ডিভের মধ্যে জাস্ট রেখে দিব। তাহলে আমি কি করলাম, আমি জাস্ট এই দুইটাকে এই ডিভের মধ্যে রেখে দিলাম। আমরা আমাদের আইকন দুইটাকে, আমাদের আই ট্যাগ দুইটাকে আমরা আমাদের ডিভের মধ্যে রেখে দিলাম। এখন যদি আমি আমার ব্রাউজারে গিয়ে দেখি তাহলে দেখেন এবার কিন্তু আমাদের এই সোশ্যাল আইকন দুইটা আমাদের বাটনের উপরে গিয়ে কিন্তু বসে পড়ছে। কারণ হচ্ছে এখন আমাদের এই সোশ্যাল আইকন দুইটা কার মধ্যে আছে, একটা ডিভের মধ্যে আছে। আমরা জানি এই ডিভটা হইতেছে একটা ব্লক লেভেল ট্যাগ, এবং সে কি করবে, সে একটা লাইনের মধ্যে একাই বসবে। ঠিক আছে, ওকে। এবার তাহলে আমরা কি করব, এবার দেখেন আমাদের যে আইকন গুলা আছে এই আইকন গুলা কিন্তু অনেকটা ছোট, আমরা চাইতেছি এই আইকন গুলাকে একটু বড় করব এবং একটু ডিজাইন করব। তো সেজন্য আমাদের কি করতে হবে, এই আইকন গুলাকে আমাদের সিএসএস ফাইলে ধরতে হবে। তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা কি, ধরেন কোন ইউজার যদি এই ইউটিউবের আইকনটাতে ক্লিক করে তখন যাতে তাকে ইউটিউবের ওয়েবসাইটে নিয়ে যায়, এবং ইউজার যদি এই ফেসবুকের আইকনটাতে ক্লিক করে তাহলে যাতে তাকে একটা ফেসবুকের ওয়েবসাইটে নিয়ে যায়। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই দুইটা আইকনকে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কিন্তু রাখতে হবে, এই দুইটা আইকনের উপর একটা লিংক সেট করে দিতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে আই ট্যাগটা আছে না এই আই ট্যাগটাকে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স মেরে কাট করলাম, এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ লিখতে পারি, এবং আমরা কি করব, এই যে এটা আছে না এর ভিতরে আমরা কি করব, এটাকে পেস্ট করে দিব। এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা আমাদের আইকনটাকে পেস্ট করে দিলাম, আমাদের ইউটিউবের আইকনটাকে পেস্ট করে দিলাম। তো আমরা কি করব, আমাদের অ্যাঙ্কর ট্যাগের যে এইচআরইএফ আছে এখানে আমরা আপাতত কোনো লিংক সেট করব না, এখানে আমরা পরে কোনো লিংক সেট করতে পারি। আপাতত আমি হ্যাশ দিয়ে রাখলাম, এখানে আমি কোনো লিংকই সেট করলাম না। একইভাবে আমাদের যে ফেসবুকের আইকনটা আছে এটাকে আমি কন্ট্রোল এক্স মেরে কাট করি, এরপর আমি এখানেও একটা অ্যাঙ্কর ট্যাগ বানাবো, এরপর আমি এখানে হ্যাশ দিয়ে দিব। এখনই আমি কোনো লিংক সেট করতে চাইতেছি না। তারপর আমি কি করব, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি সেটাকে কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিব আমাদের ফেসবুকের আইকনটাকে। তাহলে এখন যদি আমি সেভ করে আমার ব্রাউজারে গিয়ে রিলোড করি তাহলে দেখেন এবার কিন্তু আমাদের আইকনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং আমাদের আইকনের নিচে দেখবেন একটু একটু করে কিন্তু আন্ডারলাইনের মতো কিছু একটা আসছে, এই যে দেখেন আন্ডারলাইনের মতো কিছু একটা হয়েছে, এবং আমাদের আইকনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কারণ আমরা জানি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যেটাই থাকুক সেটার মধ্যে ডিফল্ট ভাবে একটা আন্ডারলাইন চলে আসে এবং সেটার কালারটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখন আমাদের কি করতে হবে, এটাকে ফিক্স করতে হবে। তো এটাকে ফিক্স করতে গেলে কি করতে হবে, এখন আমাদের এইগুলাকে আমাদের সিএসএস ফাইলে ধরতে হবে। তাহলে আমরা কি করব, আমরা এখানে গিয়ে আমাদের যে ডিপটা আছে না এই ডিপের মধ্যেই কিন্তু আমাদের এই দুইটা সোশ্যাল আইকন আছে। তাহলে আমাদের এবার এই ডিপটাকে আমাদের সিএসএস ফাইলে ধরতে হবে। তো তার জন্য আমি এখানে একটা ক্লাস দিতে পারি এবং ক্লাসের নামটা দিতে পারি, এটা হবে সোশ্যাল আইকন কিছু একটা। তো এবার আমি এই সোশ্যাল আইকনটাকে কপি করব, কন্ট্রোল সি মেরে কপি করলাম, আমি আমার সিএসএস ফাইলে যাব। এরপর আমাদের কি করতে হবে, এটাকে পেস্ট করতে হবে, তো আমি করে দিলাম। এরপর আমরা বলতে পারি যে সোশ্যাল আইকন তোমার ভিতর যদি কোনো ইমিডিয়েট অ্যাঙ্কর ট্যাগ থাকে, এ ট্যাগ থাকে, সেটাকে তুমি সিলেক্ট করো। তো আমরা করলাম। তাহলে দেখেন এখানে আমি কি করলাম, আমরা আমাদের সোশ্যাল আইকন নামের যে ডিপটা আছে সেটাকে বললাম যে সোশ্যাল আইকন তোমার ভিতর যদি কোনো ইমিডিয়েট অ্যাঙ্কর ট্যাগ থাকে সেটাকে তুমি সিলেক্ট করো। তার মানে আমরা কোনটাকে সিলেক্ট করলাম, আমরা আমাদের এই যে ডিভের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে এই যে এই অ্যাঙ্কর ট্যাগ গুলাকে কিন্তু আমরা সিলেক্ট করলাম। এই ডিভের মধ্যে দুইটা অ্যাঙ্কর ট্যাগ আছে, এই দুইটা অ্যাঙ্কর ট্যাগকে আমরা কি করলাম, আমাদের সিএসএস ফাইল এখানে সিলেক্ট করলাম। আমরা বললাম যে ডিপ তুমি কি করবা, সোশ্যাল আইকন নামের যে ডিপটা আছে সেই ডিপটাকে বললাম যে ডিপ তুমি কি করবা, তোমার ভিতর যদি কোনো ইমিডিয়েট অ্যাঙ্কর ট্যাগ থাকে সেটাকে তুমি সিলেক্ট করো। তো আমি করলাম। এরপর আমি কি করতে পারি, এই অ্যাঙ্কর ট্যাগের কালারটাকে করে দিতে পারি, এটা হবে হোয়াইট কালার। এবং আমরা বলতে পারি যে অ্যাঙ্কর ট্যাগ তুমি কি করবা, তুমি তোমার টেক্সট যে ডেকোরেশনটা আছে সেটাকে তুমি নান করে দিবা, মানে আন্ডারলাইনটা যাতে না থাকে। তাহলে এখন যদি আমি সেভ করি, সেভ করে গিয়ে যদি এখানে রিলোড করি তাহলে দেখেন এবার কিন্তু আমাদের সোশ্যাল আইকনের আন্ডারলাইনটা চলে গেছে এবং সেটার কালারটাও কিন্তু চলে গেছে। এবার আমাদের সোশ্যাল আইকনের কালারটা হয়ে গেছে হোয়াইট কালার।
এখন আমি চাইতেছি এই সোশ্যাল আইকনটাকে একটু বড় করব। এই সোশ্যাল আইকনটা কিন্তু দেখতে অনেকটা ছোট, তো সেজন্য আমি কি করতে পারি, সেজন্য আমি এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বলতে পারি যে অ্যাঙ্কর ট্যাগ তুমি কি করবা, তুমি তোমার ফন্ট সাইজটাকে বড় করবা, ধরো কত পিক্সেলের মতো করবা, তুমি করবা 30 পিক্সেলের মতো। তাহলে এখন যদি গিয়ে দেখি, তাহলে দেখেন আমাদের সোশ্যাল আইকনগুলা কিন্তু 30 পিক্সেলের মতো একটা বড় হইছে। কিন্তু আমি চাইতেছি আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ফন্ট সাইজটাকে দিব না, আমি এখানে দিব না, আমি রিমুভ করে দিলাম, আবার আগের মতো হয়ে যাবে আমরা জানি। আমি চাইতেছি আমাদের HTML ফাইলে গিয়ে যদি দেখি, তাহলে দেখেন এই ডিভের মধ্যে, এই ডিভের নামটা কি, এই ডিভের নাম হইতেছে সোশ্যাল আইকন, এবং এটার মধ্যে কি আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে, এবং সেই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি আছে, আমাদের এই আই ট্যাগটা আছে, মানে হচ্ছে আমাদের আইকনগুলো আছে। তাহলে এবার আমরা আমাদের CSS ফাইলে বলতে পারি এটার নিচে যে ডট সোশ্যাল আইকন, তোমার ভিতর যদি ইমিডিয়েট কোনো অ্যাঙ্কর ট্যাগ থাকে এবং সেই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যদি ইমিডিয়েট কোনো আই ট্যাগ থাকে, তাহলে সেটাকে তুমি সিলেক্ট করো। এটার মানে হইতেছে আমরা কাকে সিলেক্ট করলাম, এটার মানে হইতেছে আমরা এই যে আমাদের যে আই ট্যাগটা আছে এই আই ট্যাগটাকে সিলেক্ট করলাম। আমরা বললাম যে সোশ্যাল আইকন তোমার ভিতর যদি কোনো অ্যাঙ্কর ট্যাগ থাকে সেটাকে সিলেক্ট করো, এবং অ্যাঙ্কর ট্যাগ তোমার ভিতর যদি কোনো আই ট্যাগ থাকে সেটাকে তুমি সিলেক্ট করো। তো এইভাবে আমরা কি করলাম, আমাদের আই ট্যাগটাকে আমরা সিলেক্ট করলাম। এবার আমরা বলতে পারি যে আই ট্যাগ তুমি কি করবা, তোমার ফন্ট সাইজটাকে বড় করবা। কত পিক্সেলের মতো বড় করবা, ধরো তুমি 30 পিক্সেলের মতো বড় করবা। তাহলে এখন যদি আমি সেভ করে গিয়ে দেখি, তাহলে দেখবেন সেম ভাবেই কিন্তু কাজ করতেছে। এবার আমি চাইতেছি আমার যে সোশ্যাল আইকন দুইটা আছে এই দুইটার পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তাহলে সেটা করতে গেলে আপনি কি করতে পারি, আমি এই আয়ের মধ্যে আমাদের আইকনের মধ্যে আমরা বলতে পারি যে আইকন তুমি কি করবা, তুমি তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করবা, এবং সেটা কি কালার হইতে পারে, ধরো সেটা হইতে পারে গ্রিন কালার আপাতত, পরে আমরা কালারটাকে আবার চেঞ্জ করে দিব। তো এখন যদি আমি সেভ করে গিয়ে এখানে গিয়ে দেখি, তাহলে দেখেন এবার কিন্তু আমাদের সোশ্যাল আইকন দুইটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার পাইছে, সেটা হইতেছে গ্রিন কালারে, ঠিক আছে। কিন্তু দেখেন আমাদের আইকনগুলা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটার সঙ্গে কিন্তু লাগালাগি করে আছে। আমি চাইতেছি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা যাতে একটু প্রসারিত হয় ভিতর থেকে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ভিতর থেকে প্রসারিত করতে গেলে, ভিতর থেকে বড় করতে গেলে আমাদের কি ব্যবহার করতে হবে, আমাদের প্যাডিং নামের জিনিসটাকে ব্যবহার করতে হবে। তো আমি এখানে ব্যবহার করতে পারি যে এটা হবে প্যাডিং, এবং প্যাডিং কত পিক্সেল হবে, ধরেন আমি চতুর সাইড দিয়ে 5 পিক্সেলের মতো একটা প্যাডিং দিতে চাইতেছি। তাহলে এখন যদি আমি গিয়ে দেখি, তাহলে দেখেন এবার কিন্তু আমাদের আইকনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু সে ধরে ভিতর থেকে 5 পিক্সেলের মতো চতুর সাইড দিয়ে কিন্তু একটা প্যাডিং দিয়ে দিছে, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে 5 পিক্সেলের মতো চতুর্দিকে কিন্তু একটু প্রসারিত করছে ভিতর থেকে, ঠিক আছে। এবার আমি চাইতেছি আমাদের যে সোশ্যাল আইকনটা আছে না, এই আইকনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডের চতুর সাইড দিয়ে আবার একটা বর্ডারও হবে। আমি চাইতেছি এই ব্যাকগ্রাউন্ডের সাইড দিয়ে আবার একটা বর্ডারও হবে। তো সেই জন্য আমি কি করতে পারি, এখানে আমি ব্যবহার করতে পারি যে আইকন তুমি কি করবা, তোমার চতুর সাইড দিয়ে একটা বর্ডার দিবা, এবং সেটা হবে 2 পিক্সেলের মতো মোটা, এবং স্টাইল হবে সলিড, কালার হবে হোয়াইট কালার। তাহলে এখন যদি আমি গিয়ে দেখি এখানে, তাহলে দেখেন এবার কিন্তু আমাদের সোশ্যাল আইকনের চতুর সাইড দিয়ে কিন্তু একটা বর্ডারও পাইছে, সেটা হইতেছে হোয়াইট কালারের, ঠিক আছে। এবার দেখেন এবার আমি কি করতে চাইতেছি, এবার আমি চাইতেছি আমাদের যে সোশ্যাল আইকনের ব্যাকগ্রাউন্ডটা আছে এটা যাতে একদম সার্কেল টাইপের হয়। বর্তমানে কিন্তু আমাদের সোশ্যাল আইকনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা স্কোয়ার টাইপের আছে, তাই না, একটা আয়তক্ষেত্রের মতো আছে, মানে চারকোনা টাইপের আছে। কিন্তু আমি চাইতেছি এটার ব্যাকগ্রাউন্ডটা হবে একদম গোল, একদম সার্কেল টাইপের। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের একটা প্রপার্টি লিখতে হবে যেটার নাম হইতেছে বর্ডার হাইফেন রেডিয়াস। তাহলে HTML এর যে কোনো একটা ট্যাগকে যদি আমরা ধরে সার্কেল করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, এই বর্ডার রেডিয়াস নামের প্রপার্টিটা লিখতে হবে, এবং এটার মধ্যে আমাদের ভ্যালু হিসেবে দিতে হবে 50%, এবং 50% দিলে কি হবে, সে একদম একটা পারফেক্ট টাইপের একটা সার্কেল হয়ে যাবে। তাহলে এখন যদি আমি সেভ করে গিয়ে এখানে রিলোড করি, তাহলে দেখেন এবার কিন্তু আমাদের আইকনের চতুর সাইড দিয়ে কিন্তু একটা সার্কেল টাইপের ভাব চলে আসছে। কিন্তু আপনি যদি একটু ভালো করে দেখেন, তাহলে একটু লক্ষ্য করে দেখেন এই সার্কেলটা কিন্তু একদম গোল টাইপের হয় নাই, এটা কিন্তু একটা স্লিপস টাইপের মতো কিন্তু হয়ে গেছে। এই যে লেফটের দিকে এবং রাইটের দিকে কিন্তু একটু বেশি গেছে, এবং উপরে নিচের দিকে কিন্তু একটু কম গেছে, একটু চ্যাপ্টা টাইপের কিন্তু হয়েছে। কিন্তু আমাদের ফেসবুকের আইকনটা কিন্তু পুরোপুরি ভাবে একটা সার্কেল হয়েছে। তাহলে আমি চাইতেছি এটা যাতে চ্যাপ্টা টাইপের না হয়, এটা যাতে পুরোপুরি ভাবে একটা সার্কেল হয়। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হইতেছে আমাদের যে আইকনটা আছে এই আইকনটাকে একটা ফিক্স উইডথ এবং ফিক্স একটা হাইট দিতে হবে, তাহলে এটা পারফেক্ট ভাবে সার্কেল হবে। আপনি যদি কোনো এলিমেন্টকে ধরে একদম পুরোপুরি ভাবে পারফেক্ট টাইপের একটা সার্কেল করতে চান, তাহলে অবশ্যই সেই এলিমেন্টটার উইডথ এবং হাইট সেম রাখতে হবে, নইলে সেটা পারফেক্ট ভাবে কিন্তু সার্কেল হবে না। তো এখন আমি কি করব, আমাদের যে আইকনটা আছে এই আইকনের আমরা একটা উইডথ দিব, সেটা হবে কত পিক্সেলের মতো, ধরেন এটা হবে 50 পিক্সেলের মতো, এবং আমাদের আইকনের হাইট দিব, আমাদের আইকনের হাইট কত পিক্সেলের মতো হবে, এটাও অবশ্যই 50 পিক্সেলের মতোই দিতে হবে। আপনি HTML এর যে ট্যাগটাকে পুরোপুরি ভাবে সার্কেল করতে চাইতেছেন, অবশ্যই সেই ট্যাগটার উইডথ এবং হাইট সেম হইতে হবে,
নইলে কিন্তু পুরোপুরি ভাবে সার্কেল হবে না। তাহলে দেখেন আমি কি করলাম, আমাদের আইকনের উইডথ এবং হাইট আমি দিয়ে দিলাম সেম ভাবে 50 পিক্সেলের মতো, দুইটারই কিন্তু ভ্যালু দিলাম আমরা 50 পিক্সেলের মতো। তাহলে এখন যদি আমি সেভ করি গিয়ে এখানে রিলোড করি, এবার দেখেন এবার কিন্তু আমাদের আইকনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম পারফেক্ট ভাবে কিন্তু একটা সার্কেল টাইপের হয়েছে। এবার দেখেন এটা কিন্তু কোনো চ্যাপ্টার টাইপের নাই, কোনো স্লিপস টাইপের কিন্তু নাই, একদম পুরোপুরি ভাবে কিন্তু একটা সার্কেল হয়েছে। কিন্তু এখন আরেকটা প্রবলেম দেখা যাইতেছে, সেটা কি আমাদের আইকনগুলা কিন্তু আমাদের এই বক্সের উপরে চলে গেছে। এই আইকনগুলা কিন্তু থাকার কথা আমাদের এই সার্কেল বক্সের একদম ভিতরে মাঝখানে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই আইকনগুলাকে আমাদের এই সার্কেলের একদম মাঝখানে আনতে হবে। তো এই কাজটা আমরা অনেকভাবে করতে পারি। তো আমি একটা সিস্টেমে এটাকে মাঝখানে আনি, সেটা হইতেছে কি, আমি এখানে নতুন একটা প্রপার্টি ব্যবহার করে আপনাদের দেখাবো, যেটার নাম হইতেছে লাইন হাইট। লাইন হাইট নামের একটা প্রপার্টি, ঠিক আছে। তো এখানে আমি ব্যবহার করতে পারি 1.2। তাহলে দেখি যে এটা কি হয়। লাইন হাইটটা দিলাম আমরা 1.2। তাহলে যদি এখন গিয়ে দেখি, সেভ করলাম, গিয়ে রিলোড করি, তাহলে দেখেন যে এই টাইপের কিছু একটা হয়েছে। আমি চাইতেছি আইকনগুলোকে আরেকটু নিচে নামাবো, আরেকটু মাঝখানে নিয়ে যাব, সেই জন্য আমাকে কি করতে হবে, এখানে আমাদের ভ্যালুটা বাড়াই দিতে হবে। আমি 1.2 না দিয়ে আমি এখানে দিতে পারি এটা হবে 1.4। তাহলে এখন যদি গিয়ে দেখি রিলোড করি, তাহলে দেখেন আরেকটু কিন্তু মাঝখানে আসছে। তো আমি চাইলে আরেকটু মাঝখানে আনতে পারি, তো আমি এখানে ব্যবহার করতে পারি 1.6। তো এখন যদি আমি গিয়ে দেখি রিলোড করলাম, তাহলে দেখেন এবার কিন্তু আমাদের আইকনটা একদম পুরাপুরি ভাবে আমাদের সার্কেলের মাঝখানে চলে আসছে। তাহলে এই কাজটাকে আপনি এইভাবে করতে পারেন। একই কাজ কিন্তু অনেকজনে অনেকভাবে করতে পারে। আমরা যে আইকনটাকে মাঝখানে আনলাম লাইন হাইট দিয়ে, আবার অনেকেই কি করতে পারে, এখানে প্লেস আইটেম দিয়ে এটাকে মাঝখানে আনতে পারে। আবার এটা চাইলে ডিসপ্লে ফ্লেক্স করে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার এগুলা করেই কিন্তু মাঝখানে আনতে পারে। কে কিভাবে করতেছে এটা দেখার বিষয় না, আসল কথা হইতেছে আপনি এই কাজটা করতে পারলেই হইল, ঠিক আছে। এখন দেখেন এই দুইটা আইকন কিন্তু একসঙ্গে লাগালাগি করে আছে। আমি চাইতেছি এই দুইটা আইকনের মাঝখানে যাতে একটু গ্যাপ থাকে, এবং আমাদের আইকনগুলোর উপরে এবং নিচেও যাতে একটু গ্যাপ থাকে। তো এই জন্য আমরা কি করতে পারি, এই জন্য আমরা একটা প্রপার্টি ব্যবহার করতে পারি যেটার নাম হইতেছে মার্জিন। তো আমি এখানে লিখতে পারি যে এটার মার্জিন হবে উপরে এবং নিচের দিকে হবে 10 পিক্সেলের মতো, এবং দুই সাইডে হবে 5 পিক্সেলের মতো, ঠিক আছে। তাহলে এখন যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি, এবার দেখেন আমাদের প্রতিটা আইকনের উপরে হয়েছে 10 পিক্সেলের মতো গ্যাপ, এবং নিচে হয়েছে 10 পিক্সেলের মতো গ্যাপ, এবং দুই সাইডে হচ্ছে 5 পিক্সেলের মতো গ্যাপ, ঠিক আছে। তাহলে এই টাইপের কিছু একটা হইলো। এখন আমি এই সোশ্যাল আইকনগুলোর সাথে আরো কিছু করতে চাইতেছি। ধরেন যখন কোনো ইউজার এই সোশ্যাল আইকনের মধ্যে মাউসটা নিয়ে যাবে, তখন যাতে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একদম চলে যায়। আবার যখন এটার উপর থেকে মাউসটা সরাবে, তখন যাতে আবার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসে একদম আমাদের এই বাটনের মতো, ঠিক আছে। তাহলে এই কাজটা কিন্তু আমরা করতে পারি। এই কাজটা কিন্তু আমরা এর আগেও করছি এই যে বাটনের সঙ্গে। তাহলে একই ভাবে আমরা এটার সঙ্গে করতে পারি। তো এটার সঙ্গে করতে গেলে কি করতে হবে, আমাদের সিএসএস ফাইলে আসলাম, এরপর আমরা এটার নিচে লিখতে পারি যে সোশ্যাল আইকন, তোমার মধ্যে যে ইমিডিয়েট অ্যাঙ্কর ট্যাগটা আছে সেটাকে তুমি সিলেক্ট করো। এরপর আমরা বলতে পারি যে অ্যাঙ্কর ট্যাগ, তোমার ভিতরে যে আই ট্যাগটা আছে, মানে হচ্ছে আমাদের আইকনগুলো আছে, সেটাকে তুমি সিলেক্ট করো। করলাম। এবার আমরা বলতে পারি এই আই ট্যাগের উপর যদি কেউ হবার করে, বা আমাদের এই আইকনগুলোর উপর যদি কেউ হবার করে, তখন কি করবে এটা আমরা এখানে বলে দিতে পারি। তো তখন আমরা চাইতেছি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একদম নাই হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, আমি একটা কালার নিলাম, ব্ল্যাক কালার। তাহলে এখন যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি, এবার যদি আমি মাউসটা এই আইকনের উপর নিয়ে যাই, তাহলে দেখেন ব্ল্যাক কালার কিন্তু হইতেছে। এই আইকনের উপর নিয়ে যাই, তাহলে দেখেন ব্ল্যাক কালার হইতেছে। কিন্তু আমি চাইতেছি এটার উপর মাউস নিয়ে গেলে যাতে ব্যাকগ্রাউন্ড কালারটা একদম রিমুভ হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড কালারটা যাতে একদম না থাকে। তাহলে এটা করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এই কালার বক্সের উপর মাউসটা রাখতে হবে। এরপর এখান থেকে যে ট্রান্সপারেন্টটাকে একদম কমায় দিতে হবে। তো আমরা কি করলাম, আমাদের ব্ল্যাক কালারটাকে একদম ট্রান্সপারেন্ট করে দিলাম। তাহলে এখন যদি আমি সেভ করে আমার ব্রাউজারে গিয়ে যদি রিলোড করি, এবার যদি আমি মাউসটা নিয়ে যাই আইকনের উপর, তাহলে দেখেন আমাদের আইকনের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে গেল। এবার যখনই আমি মাউসটা এখান থেকে সরাবো, তাহলে দেখেন আবার কিন্তু চলে আসলো। আমি যদি ফেসবুক আইকনটার উপর নিয়ে যাই, তাহলে দেখেন চলে গেছে, আবার মাউসটা সরাবো আবার চলে আসলো, ঠিক আছে। তো এই কাজটাকে আমরা এভাবে করতে পারি। কিন্তু দেখেন এই কাজটা কিন্তু হুট করে করতেছে। আমি চাইতেছি যাতে একটু স্লো মোশন টাইপের, যাতে একটু আস্তে ধীরে এই কাজটা করে। তো এই জন্য আমি কি করতে পারি, আমি এই জন্য এখানে একটা ট্রানজিশন ব্যবহার করতে পারি। এবং আমি বারবার বলতেছি ট্রানজিশনটা ব্যবহার করবেন আপনি কোনখানে, আপনাদের যে আসল ট্যাগটা আছে সেই আসল ট্যাগের মধ্যে। এটা হইতেছে আমাদের আইকনের যে আসল ট্যাগটা, এই যে আই ট্যাগ, এটা হইতেছে আমাদের আসলটা। এবং এইখানে আমরা নিচে করতেছি শুধুমাত্র হোবার। তাহলে আমাদের হোবারের মধ্যে ট্রানজিশন ব্যবহার করলে কাজ করবে না, আমাদের ব্যবহার করতে হবে এই আসল ট্যাগের মধ্যে, আমাদের এই আসল আইকনের মধ্যে। তো আমি এখানে লিখতে পারি এটা ট্রানজিশন হবে কত সেকেন্ড ডিলে করে কাজটা করবে। আমি চাইতেছি 0.5 সেকেন্ড ডিলে করে এই কাজটা করবে, মানে হইতেছে অর্ধেক সেকেন্ডে এই কাজটা করবে। তো এখন যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি, এবার যদি আমি মাউসটা নিয়ে যাই, তাহলে দেখেন এবার কিন্তু একটু স্লো মোশন টাইপের কাজটা করতেছে। এবার কিন্তু দেখতে অনেকটা ভালো লাগতেছে, ঠিক আছে, একদম আমাদের এই বাটনের মতো। ওকে,
এবার আমি চাইতেছি ইউজার যখন এই মাউসটা এই আইকনের উপর নিয়ে যাবে তখন আমাদের এই বর্ডারটা আছে না, এই যে হোয়াইট কালারের যে বর্ডার চতুর সাইড দিয়ে, এই বর্ডারের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই বর্ডারের কালারটা চেঞ্জ হয়ে গ্রিন কালার হয়ে যাবে। ইনিশিয়াল অবস্থায় হোয়াইট কালার থাকবে, কিন্তু যখন ইউজার মাউসটা এই আইকনের উপর নিয়ে যাবে তখন যাতে এটার বর্ডারটা যে আছে এই যে হোয়াইট কালারের বর্ডার, এটা যাতে গ্রিন কালার হয়ে যায়। তাহলে আমরা সিম্পলি ভাবে এই যে এখানে বলে দিতে পারি যে আমাদের এই আই ট্যাগের উপর যদি কেউ হবার করে, মানে হইতেছে আমাদের আইকনের উপর যদি কেউ হবার করে, তখন এটার বর্ডার যে আছে এটার বর্ডার কি হবে, এটার বর্ডার হবে 2 পিক্সেলের মতো মোটা এবং স্টাইল হবে সলিড, কালার হবে গ্রিন কালার। তাহলে এখন যদি আমি এখানে গিয়ে দেখি, এবার যদি আমি মাউসটা নিয়ে যাই তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাইতেছে এবং সাথে সাথে আমাদের যে বর্ডারটা আছে এই বর্ডারের কালার হয়ে যাইতেছে গ্রিন কালার। আবার যদি আমি মাউসটা এখান থেকে সরাই তাহলে দেখেন আমাদের আইকনের চতুর সাইডের বর্ডারটা যে আছে সেটার কালার হয়ে গেছে হোয়াইট কালার এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিটার্ন চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, আমি চাইতেছি আমাদের যে আইকনটা আছে এটার ব্যাকগ্রাউন্ড কালার ইনিশিয়াল ভাবেই থাকবে না, যখন মাউস নিয়ে যাবে তখন যাতে ব্যাকগ্রাউন্ড কালারটা আসে। তো এটা করার জন্য আমরা জাস্ট এই ডিরেকশনটাকে আমরা চেঞ্জ করে দিব। আমরা বলবো যে আমাদের আইকনটা যে আছে, আমাদের আইকনটা ইনিশিয়াল ভাবে কি করবে, এটার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, এটা ট্রান্সপারেন্টটাকে আমরা কমাই দিলাম। তাহলে এখন যদি আমি সেভ করে গিয়ে এখানে দেখি তাহলে দেখেন ইনিশিয়াল ভাবে কিন্তু আমাদের আইকনের কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই। এবার যখনই ইউজার এই আইকনের উপর মাউস নিয়ে যাবে তখন যাতে এটার ব্যাকগ্রাউন্ড কালার আবার চলে আসে। তো এই জন্য আমি কি করতে পারি, এই জন্য আমি এই যে হোভারটা করতেছি না, আমরা এই যে আইকনের উপর যদি কেউ হোভার করে তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো আমি কি করব, এখানে একদম ট্রান্সপারেন্ট না করে আমি এখানে একটা কালার দিতে পারি। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে এখানে আমি একটা কালার দিতে পারি যে এটা হবে ডটগার ব্লু। তাহলে এখন যদি আমি গিয়ে দেখি, রিলোড করলাম, এবার যদি আমি মাউসটা নিয়ে যাই তাহলে দেখেন এখন কিন্তু আমাদের এই আইকনের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে আসতেছে। আবার আমি মাউসটা এখান থেকে সরাবো তাহলে দেখেন আবার কিন্তু আমাদের এই আইকনের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাইতেছে। ঠিক আছে? আমি মাউসটা নিয়ে গেলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো, আবার মাউসটা এখান থেকে সরাবো তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে গেল। কিন্তু আমি চাইতেছি এটা ডটগার ব্লু কালারটা হবে না, ডটগার ব্লু কালারের মধ্যে একটু চেঞ্জ হবে, মানে একটু এদিক সেদিক হবে। আমাদের যে বাটনের কালারটা আছে না, এই বাটনের কালারটা চলে আসবে। তো এই জন্য আমি কি করতে পারি, আমি এখানে গিয়ে দেখবো যে আমাদের বাটনের কালারটা কি ছিল। আমি স্ক্রল করলাম, তাহলে দেখেন আমাদের বাটনের কালার ছিল যে এইটা। তো আমি এই বাটনের কালারটাকে কি করতে পারি, কপি করতে পারি। কপি করে আমি নিচে যাব, আমি যে এখানে পেস্ট করে দিতে পারি এই ডটগার ব্লু কালারের বদলে। তো আমি পেস্ট করে দিলাম। তাহলে এখন যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি, এবার যদি আমি মাউসটা নিয়ে যাই তাহলে দেখেন এবার এই কালারটা হইতেছে, এবার কিন্তু ভালো লাগতেছে। আমি কি করছি, আমি এখানে এসে বলছি যে আমাদের যে আইকনটা আছে আইকনের ইনিশিয়াল কালার থাকবে একদম ট্রান্সপারেন্ট, মানে আইকনের ইনিশিয়াল কোনো ব্যাকগ্রাউন্ড কালারই থাকবে না। কিন্তু ইউজার যদি আমাদের এই আইকনের উপর হবার করে তখন কি হবে, সেটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে এই যে এইটা ডটগার ব্লু কালারের মধ্যে জাস্ট একটু চেঞ্জ, একটু ব্ল্যাক টাইপের। এবং আমরা আরো বলছি আমাদের যে আইকনটা আছে এই আইকনের একটা বর্ডার থাকবে এবং সেটা হইতেছে 2 পিক্সেলের মতো মোটা, স্টাইল হইতেছে সলিড, কালার হইতেছে হোয়াইট কালার। এবার কেউ যদি আমাদের এই আইকনের উপর হবার করে তখন কি হবে, তখন আমাদের আইকনের যে বর্ডারটা আছে সেই বর্ডারটার কালারটা চেঞ্জ হয়ে গ্রিন কালার হয়ে যাবে। তাহলে সে কিন্তু এখানে সেম কাজই করতেছে। দেখেন এটা ইনিশিয়াল ভাবে এটার বর্ডারটা হইতেছে হোয়াইট কালার এবং এটার ব্যাকগ্রাউন্ড থাকতেছে না। এবার যখনই আমি এখানে মাউস নিয়ে যাব তাহলে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে একটা অন্য কালার হয়েছে এবং এটার বর্ডারটা যে ছিল সেটার বর্ডারটা চেঞ্জ হয়ে গ্রিন কালার হয়ে গেছে। ঠিক আছে? সেম ভাবে এই আইকনটাতেও। তো এই কাজগুলোকে আমরা এভাবে করতে পারি। তো এখন আমি চাইতেছি এই আইকনগুলোর সঙ্গে আমি আরো এক্সট্রা কিছু করব। তো আমি কি করতে চাইতেছি, ধরেন ইউজার যখন এই আইকনগুলোর উপর মাউস নিয়ে যাবে তখন আমাদের যে আইকনটা আছে এই আইকনটা 360 ডিগ্রি ঘুরে আবার সে তার আগের পজিশনে যাবে। আমি চাইতেছি ইউজার যখন এই আইকনের উপর মাউসটা নিয়ে আসবে তখন আমাদের যে আইকনটা আছে এই আইকনটা 360 ডিগ্রি রোটেট হয়ে আবার সে তার আগের পজিশনে চলে আসবে। তাহলে এই কাজটা করতে গেলে আমরা কি করতে পারি, আমরা এখানে ব্যবহার করতে পারি এই যে হবারের মধ্যে, আমরা যে আইকনের উপর হবার করতেছি না এই হবারের মধ্যে আমরা ব্যবহার করতে পারি একটা প্রপার্টি যেটার নাম হইতেছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম নামের একটা প্রপার্টি, এবং এখানে আমি ভ্যালু হিসেবে একটা ফাংশন ব্যবহার করতে পারি যেটার নাম হইতেছে রোটেট। কারণ হচ্ছে আমরা রোটেট করাইতে চাইতেছি, আমরা আমাদের আইকনটাকে ঘুরাইতে চাইতেছি। তো এখন আমাদের এই রোটেট ফাংশনের মধ্যে বলে দিতে হবে যে আমরা কত ডিগ্রির মতো এটাকে ঘুরাইতে চাইতেছি। আমি চাইতেছি এটা ঘুরবে 360 ডিগ্রির মতো। ঠিক আছে? তাহলে এখন যদি আমি সেভ করি, এখানে রিলোড করি, এবার যদি আমি মাউসটা নিয়ে যাই লক্ষ্য রাখবেন কি হয়। তাহলে দেখেন আমাদের আইকনটা কি করতেছে 360 ডিগ্রির মতো ঘুরে সে আবার তার আগের পজিশনে চলে আসতেছে। একইভাবে আমাদের যে ফেসবুকের আইকনটা আছে এখানে যদি আমি মাউসটা নিয়ে যাই তাহলে দেখেন এটা 360 ডিগ্রির মতো ঘুরে সে আবার তার আগের পজিশনে চলে আসতেছে। আবার আমি যখন এখান থেকে মাউসটা সরাই ফেলতেছি তখন সে কি করতেছে, তখন সে উল্টা দিকে এন্টি ক্লকওয়াইজ 360 ডিগ্রির মতো উল্টা দিকে আবার ঘুরে সে তার আবার আগের পজিশনে যাইতেছে।
আমি যদি মাউসটা নিয়ে যাই তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে এবং আমাদের বর্ডারটাও চেঞ্জ হয়েছে এবং আমাদের আইকনটা 360 ডিগ্রির মতো ঘুরছে। আবার মাউসটা সরাই তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেছে এবং আমাদের বর্ডারটা হোয়াইট কালার হয়ে গেছে এবং আমাদের আইকনটা এন্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে উল্টা দিকে 360 ডিগ্রি ঘুরে আবার সে তার আগের পজিশনে চলে আসছে। একইভাবে আমাদের ইউটিউবের আইকনটাও, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা এই কাজগুলোকে করতে পারি। তো ফাইনালি আমি এবার আরেকটা কাজ করব, সেটা হইতেছে যে দেখেন এই যে আমাদের আইকনটা আছে না, এই আইকনটা এবং আমাদের এই টেক্সটটা এই দুইটা কিন্তু খুব কাছাকাছি আছে। আমি চাইতেছি এই টেক্সটের নিচে এবং আমাদের আইকনটার উপরে যাতে বেশ একটু গ্যাপ থাকে, বেশ একটু মার্জিন থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। তো এই জন্য আমরা কি করতে পারি, এই জন্য আমরা এই যে আমাদের টেক্সটটা আছে না, এই টেক্সটটাকে আমরা বলতে পারি যে টেক্সট তুমি কি করবা, তুমি তোমার নিচে একটু গ্যাপ দিবা, একটু মার্জিন দিবা। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই টেক্সটটাকে আমাদের সিএসএস ফাইলে ধরতে হবে। তো আমি যাই আমাদের সিএসএস ফাইলে এবং আমি কি করব, আমি এখান থেকে স্ক্রল করব উপরের দিকে। তাহলে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের H5 টেক্সটটা, এটা হইতেছে আমাদের উইথ এ লট অফ যে ল্যাঙ্গুয়েজটা আছে, আমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটটা। এবার আমরা এখানে বলতে পারি যে টেক্সট তুমি কি করবা, তুমি মার্জিন হাইফেন বটম করবা, মানে তুমি তোমার বটমের দিকে একটু গ্যাপ দিবা। তো তুমি কত পিক্সেলের মতো গ্যাপ দিবা, তো আমি চাইতেছি তুমি দিবা 50 পিক্সেলের মতো গ্যাপ। তাহলে এখন যদি আমি সেভ করে এখানে গিয়ে যদি রিলোড করি, তাহলে এবার দেখেন এবার কিন্তু আমাদের টেক্সটের নিচে কিন্তু 50 পিক্সেলের মতো গ্যাপ পাইছে এবং আমাদের আইকনটা কিন্তু নিচের দিকে নেমে গেছে। এবার কিন্তু দেখতে আরেকটু ভালো লাগতেছে, ঠিক আছে? ওকে, এবার আমরা সবার শেষে আরেকটা কাজ করতে চাইতেছি, সেটা হইতেছে যে আমরা যখন এই বাটনের উপর মাউস নিয়ে যাইতেছি তখন কিন্তু এটা 1 সেকেন্ড ডিলে করে কাজটা করতেছে। আমি চাইতেছি এটা 1 সেকেন্ড ডিলে করে কাজটা করবে না, এটা অর্ধেক সেকেন্ড মানে হইতেছে 0.5 সেকেন্ড ডিলে করে এই কাজটা করবে। তো এই জন্য আমি কি করব, আমাদের সিএসএস ফাইলে গিয়ে আমাদের যে বাটনটা আছে না, আমরা আমাদের বাটনের কাছে যাব। এই যে এটা হচ্ছে আমাদের বাটনটা এবং এখানে দেখেন আমরা ট্রানজিশন ব্যবহার করে রাখছি 1 সেকেন্ড। তো আমি এখানে 1 সেকেন্ড না করে এটাকে আমি করতে পারি 0.5 সেকেন্ড। তাহলে এখন যদি আমি সেভ করি, সেভ করে গিয়ে যদি এখানে রিলোড করি, এবার যদি আমি মাউসটা নিয়ে যাই তাহলে দেখেন এটা কিন্তু 0.5 সেকেন্ডের মধ্যে কাজটা করতেছে, ঠিক আছে? তাহলে এই কাজগুলোকে আমরা এভাবে করতে পারি। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। তো বেশি বেশি প্র্যাকটিস করেন, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি পারবেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন না আপনি তত বেশি পারবেন না, এটাই হচ্ছে সত্যি কথা। আপনি কি করবেন, আপনি এই ভিডিওটাকে পজ করে করে আপনি এই কাজগুলোকে করার চেষ্টা করবেন। আপনি একটু একটু করে ভিডিও দেখবেন এবং একটু একটু করে কাজটা করবেন, তাহলে আপনার ভিডিও দেখাও হবে এবং সাথে প্র্যাকটিস করাটাও হবে। আপনি যদি শুধুমাত্র ভিডিও দেখে যান তাহলে কিন্তু আপনি কখনোই শিখতে পারবেন না। এবং আমাদের ভিডিওগুলো কিন্তু অনেক লম্বা হইতেছে, লম্বা হওয়ার কারণ হইতেছে আমরা চাইতেছি আপনারা যাতে ভিতর থেকে জিনিসগুলোকে বুঝতে পারেন, আমরা যাতে বুঝে বুঝে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই জন্য আমরা কি করতেছি, ভিডিওটা অনেক লম্বা করতেছি এবং আমরা প্রতিটা জিনিস বোঝার চেষ্টা করতেছি। তাহলে প্র্যাকটিস করেন, কথা হবে নেক্সট ভিডিওতে।